প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পদার্থবিজ্ঞানের দ্বিতীয় চ্যাপ্টার গতি, এই গতির অধ্যায়টার কিছু এমসিকিউ আমি আজকে করাবো। তোমরা এমসিকিউগুলো মনোযোগ সহকারে দেখো। প্রথম প্রশ্নে লেখা আছে, দেখো, একটি বস্তুর উপর কোনো বাহ্যিক বল প্রয়োগ না করলে বস্তুটি কি অবস্থায় থাকবে। তাহলে এখানে দুইটা ব্যাপার ঘটতে পারে। মনে করো একটা বস্তু স্থির আছে, মানে কোনো জায়গায় চলাচল করছে না, একদম চুপচাপ আছে। এই অবস্থায় তুমি এই বস্তুতে কোনো ধাক্কা দিলে না, কোনো বল দিলে না, টানলে না, তাহলে কি হবে? বস্তুটা এরকম স্থির থাকবে না। তুমি যদি কোনো কিছু বল প্রয়োগ না করো, কোনো রকম এতে কোনো বল দিলে না, টানলে না বা সরাই দিলে না, তাহলে কি হবে? এই বস্তুটা স্থির থাকবে। আবার যদি এমন হয় কোনো একটা বস্তু অলরেডি চলছিল, কোনো একটা বেগে মনে করো চলছিল, এইদিকে এরকমভাবে চলছিল, চলন্ত বস্তু, এই চলন্ত বস্তুতে যদি বল প্রয়োগ করা হয় তাহলে কি হবে? এই বস্তুটা আরও চলবে না। বা যদি তুমি ব্রেক কষো তাহলে কি বস্তুটা থেমে যাবে না? তাহলে বল প্রয়োগ করা হলে কি হবে? বল প্রয়োগ করা হলে বস্তুটা যে জায়গায় থাকে সেই জায়গায় আর থাকে না, অন্য জায়গায় চলে যায়। আর আমাদের প্রশ্নে লেখা আছে, একটি বস্তুর উপর কোনো বাহ্যিক বল প্রয়োগ না করলে বস্তুটি কি অবস্থায় থাকবে। তাহলে আমি যদি বল প্রয়োগ নাই করি তাহলে কি হয়? বস্তু স্থির থাকবে, আর না হলে বস্তু যেমনভাবে চলছিল তেমনভাবে চলবে, কারণ আমি তো বল প্রয়োগ করিনি, তাই না? তাহলে এখানে প্রথম অপশানে লেখা আছে ত্বরণ লাভ করবে। ত্বরণ লাভ করবে মানে তার বেগ বৃদ্ধি পাবে। বেগ বৃদ্ধি পাবে কেন? সে তো তোমার তো ওখানে কোনো বল প্রয়োগ করোনি তুমি। 2 নম্বরে লেখা আছে স্থির থাকবে বা সরল রেখায় সমবেগে চলবে। এটা কিন্তু অ্যান্সার হবে, ঠিক আছে? গতির দিক পরিবর্তন করবে না, কারণ তুমি বল প্রয়োগ করোনি। চক্রাকারে ঘুরবে না, কারণ তুমি বল প্রয়োগ করোনি। তাহলে বল প্রয়োগ না করলে কি হয়? হয় সে স্থির থাকবে, না যেভাবে চলছিল সেইভাবেই চলবে, ঠিক আছে? তারপরে দেখো 2 দাগে, যদি একটি গতিরত বস্তুর ভর দ্বিগুণ করা হয় এবং বেগ অপরিবর্তিত থাকে তাহলে বস্তুটির গতিশক্তি কেমন হবে, কিরূপ হবে? গতিশক্তির সূত্র কি একটু জানতে হবে। গতিশক্তির সূত্র হলো 12 mv²। এটা হলো গতিশক্তির সূত্র। গতিশক্তি 2টা বিষয়ের উপর নির্ভর করে। কিভাবে বুঝবো 2টা বিষয়ের উপর নির্ভর করে? কারণ গতিশক্তির সূত্রে 2টা অক্ষর আছে, ভর আর বেগ। ভরের উপর নির্ভর করে আর বেগের উপর নির্ভর করে, ঠিক আছে? এখন দেখি আমরা প্রশ্নে কি পরিবর্তন করেছে আর কি পরিবর্তন করেনি। প্রাথমিক অবস্থায় বস্তুর গতিশক্তি কিন্তু এটা। এর পরবর্তীতে যদি একটি গতিরত বস্তুর ভর দ্বিগুণ করা হয়, অর্থাৎ নতুন যে ইকে পাবো, এটা কিন্তু নতুন ইকে। নতুন ইকে এর মান হবে, আগের মতন ভর থাকবে না, আগের ভরের দ্বিগুণ হবে, অর্থাৎ 2m হবে। আর বেগটা কি হবে? বেগ অপরিবর্তিত থাকবে, মানে বেগের জায়গায় ভি থাকবে, যার মাথায় স্কোয়ার ছিল সূত্রে। তাহলে এখন এই সূত্রকে যদি ক্যালকুলেশন করো তাহলে এই 2টা কাটাকাটি করে দেওয়া যায়। তো আমরা কাটাকাটি করব না, আমরা এনার সাথে কম্পেয়ার করব। তার জন্য এই 2টাকে সামনে নিয়ে আসলাম, আর বাদ বাকি যে 12 mv² আছে রাখলাম। এইটুকু মানে কি দেখো তো? এইটুকু মানে যে বক্সের মধ্যে ঘিরে ফেলেছিলাম যেটা, সেটা না। তাহলে এখানে লেখা যায় না 2 গুণ পূর্বের গতিশক্তি? লেখা যায় কিনা? কারণ এইটুকু মানেই তো পূর্বের গতিশক্তি, আর সামনে তো এটা 2 আছেই। তাহলে যে নতুন গতিশক্তির মান হয়েছে কি আগের গতিশক্তির কয় গুণ? দ্বিগুণ হয়েছে না? তাহলে এই প্রশ্নের অ্যান্সার হবে দ্বিগুণ। এরপরে দেখো 3 দাগে লেখা আছে, একটি গাড়ি 20 মিটার/সেকেন্ড বেগে চলতেছিল, এটি 4 সেকেন্ডে থেমে যায়। গাড়িটির ত্বরণ কত? ত্বরণের সূত্র কি? এ সমান v-u/t। এটা ত্বরণের সূত্র। ভি মানে হলো শেষ বেগ, ইউ মানে আদি বেগ, আর টি মানে সময়। তাহলে এখানে শেষ বেগ কত? শেষ বেগে যে থেমে গেছে বলেছে, তাহলে শেষ বেগ হবে 0। আর আদি বেগ কত? আদি বেগ হলো যে বেগে চলছিল ফার্স্টে, 20 মিটার/সেকেন্ড। তাহলে আদি বেগের জায়গায় 20। আর টাইম কত? টাইম হলো 4 সেকেন্ড। তাহলে এখানে বসছে হলো 4 সেকেন্ড। তাহলে এখানে আমরা পাচ্ছি -20, আর এখানে হলো 4, কাটাকাটি করলে থাকে -5। এটা হলো ত্বরণের মান। তাহলে এখানে ত্বরণের দেওয়া অপশানে, ক দাগের অপশানে শুধু 5 দিয়েছে, আর খ দাগে দিয়েছে -5। তাহলে অ্যান্সার কোনটা হবে? -5 হবে না? এটা হবে অ্যান্সার। এরপরে দেখো 4 দাগের প্রশ্নে কি লেখা আছে দেখো। 4 দাগের প্রশ্নে লেখা আছে, বেগ বনাম সময় ছকের ক্ষেত্রফল কি প্রকাশ করে? 4 দাগে বেগ বনাম সময় ছকের ক্ষেত্রফল কি প্রকাশ করে? কি প্রকাশ করে জানো?
চার দাগে লেখা আছে বেগ সময় ছকের ক্ষেত্রফল কি প্রকাশ করে। এটা কিন্তু আমি ওই সময় তোমাদেরকে বলছিলাম যখন ছক গ্রাফ করাইছিলাম যে বেগ বনাম সময় গ্রাফের যে সময় আর এপাশে বেগ, এই গ্রাফের ঢাল হলো ত্বরণ নির্দেশ করে আর ক্ষেত্রফল হলো সরণ নির্দেশ করে, বলছিলাম না? হ্যাঁ, তাহলে বেগ, এটা আমি এখন ডিটেলসে দেখাবো না। বেগ সময় ছকের ক্ষেত্রফল কি পড়বে এটা কিন্তু মনে রাখবা যে বেগ বনাম সময় গ্রাফের ক্ষেত্রফল সরণ নির্দেশ করে, সরণ, আর বেগ বনাম সময় গ্রাফের ঢাল ত্বরণ নির্দেশ করে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের বেগ সময় ছকের ক্ষেত্রফল কি বসবে, বস্তুর বেগ নির্ণয় হবে না, ত্বরণ না, কারণ ঢালের কথা বলিনি। অতিক্রান্ত দূরত্ব এটা হবে স্থিতি শক্তি। আচ্ছা, অতিক্রান্ত দূরত্ব এখানে সরণ হিসাবে কাজ করবে, অর্থাৎ গ দাগের প্রশ্নে অপশনটাই অ্যান্সার হবে। 5 দাগের প্রশ্নে কি বলেছে দেখো, বেগ সময় ছকে যদি রেখাটি সময় অক্ষে সমান্তরাল হয় তাহলে বস্তুটি কি নির্দেশ করে। আচ্ছা, মানে এই যে বেগ আর সময়, সময় আর বেগ, এই গ্রাফের রেখাটি প্রাপ্ত যে রেখা পাবা এটা হলো সময় অক্ষে সমান্তরাল, অর্থাৎ এটা তো সময় অক্ষ, এর সমান্তরাল দাগ কেমন হবে। আমি 3টা দাগ কাটছি, দেখবা কোনটা সমান্তরাল। 1 নাম্বার দাগ, তারপর 2 নাম্বার দাগ আর 3 নাম্বার দাগ। এই 3টা দাগের ভিতরে সমান্তরাল দাগ কোনটা, এই টির সাথে সমান্তরাল কোনটা, এটা না? হ্যাঁ, এইটার কথাই বলেছে যে বেগ সময় ছকে যদি রেখাটি সময় অক্ষে সমান্তরাল হয়, মানে এই রেখার মতন হয়, তাহলে বস্তুটি কি নির্দেশ করে। এই রেখা বরাবর দেখো কোনো ঢাল নেই, ঢাল শূন্য। ঠিক আছে, ঢাল শূন্য হলে কি ত্বরণ থাকে? ত্বরণ থাকে না। ঢাল শূন্য মানে ত্বরণ শূন্য, আর ত্বরণ শূন্য মানে সেটা সমবেগ নির্দেশ করে। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হবে সমবেগ, এই যে এটা হবে। তারপরে প্রশ্ন দেখো, বেগ সময় ছকের ঢাল কি নির্দেশ করে। ঢাল ত্বরণ নির্দেশ করে, বললাম না কিছুক্ষণ আগে, এটা মনে রাখবা, বস্তুর ত্বরণ নির্দেশ করে। তারপরে দেখো, সাত দাগে কি বলেছে, যদি বেগ সময় ছকের ঢাল ঋণাত্মক হয়, এই যে বেগ সময় ছকের ঢাল ঋণাত্মক মানে ত্বরণ ঋণাত্মক, এটা বুঝতে হবে। ঢাল মানে ত্বরণ, ঋণাত্মক হয় তাহলে বস্তুটি কি নির্দেশ করে। ত্বরণ যদি ঋণাত্মক হয় তাহলে মন্দন নির্দেশ করে না। আর মন্দন মানে কি, বেগ বাড়া না কমা, মন্দন মানে হলো বেগ কমা। তাহলে এখানে বেগ বাড়ছে বলবো না, বেগ কমছে এটা বলবো, এটা হবে অ্যান্সার। তাহলে তোমাকে কিন্তু মনে রাখতে হবে ওই যে 2টা লাইন লিখছিলাম না, কোন 2টা লাইন, যে বেগ বনাম সময় গ্রাফের ঢাল সবসময় ত্বরণ নির্দেশ করবে, ত্বরণ নির্দেশ করে, আর বেগ বনাম সময় গ্রাফের ক্ষেত্রফল সরণ নির্দেশ করে। এই 2টা লাইন কিন্তু মারাত্মক লাইন, এই 2টা মনে রাখতেই হবে। তারপরে 8 দাগের প্রশ্ন দেখো, বেগ সময় ছকে যদি রেখাটি সময় অক্ষের 45 ডিগ্রি কোণ তৈরি করে তাহলে বস্তুটির ত্বরণ কি হবে। কোনো সমস্যা নেই, আমরা ওইটাই ভাববো, ওই যে বেগ বনাম সময় যে গ্রাফটা আমরা আঁকলাম কিছুক্ষণ আগে, মানে এরকম যে গ্রাফটা আঁকলাম, এই গ্রাফের এই বরাবর তো সময় দিতে হচ্ছে, তাই না? যদি এই বরাবর সময় দেওয়া হয় আর এই বরাবর বেগ দেওয়া হয়, তাহলে বেগ সময় ছকে যদি রেখাটি সময় অক্ষের সাথে, মানে এটা তো সময় অক্ষ, এর সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করে, মানে এই কোণটার কথা বলেছে, এই কোণটা যদি 45 ডিগ্রি কোণ তৈরি করে তবে বস্তুটির ত্বরণ কি হবে। আচ্ছা, আমরা কি বলছিলাম, ত্বরণ মানে তো ঢাল, তাই না? আর ঢালের সূত্র আমরা কিন্তু জানি, ঢাল মানে ট্যান থেটা। ঠিক আছে, এটা কিন্তু জানতে হবে, ঢাল মানে কি ট্যান থেটা, আর এখানে ট্যান 45 ডিগ্রির মান লাগবে। আর ট্যান 45 ডিগ্রির মান কত হবে, 1 হবে না? এটা কিন্তু আমাদের জানতে হবে যে বস্তুটির ঢাল আর ত্বরণ একই, আর ঢাল মানেই আবার ট্যান থেটার সূত্র, আর থেটার জায়গা মানে কোণ, কোণ হলো এখন 45 ডিগ্রি, আর ট্যান 45 ডিগ্রির মান হবে 1। তাহলে এখানে অপশানে কি কি আছে, শূন্য, ধনাত্মক, ঋণাত্মক, পরিবর্তনশীল। ত্বরণ তাহলে কি ধনাত্মক নাই, যে 1 পজিটিভ মান পাইছে না, তাহলে এখানে অ্যান্সার হবে খ দাগ, ধনাত্মক। এরপরে 9 দাগে কি বলেছে দেখো, একটি বস্তু মুক্তভাবে উপরে নিক্ষেপ করা হয়েছে, তার সর্বোচ্চ বিন্দুতে গতি কত হবে। তাহলে তুমি ভাবো, তুমি যদি তোমার হাত থেকে কোনো কলম উপরের দিকে ছুড়ে দাও, তাহলে বস্তু কি আকাশের দিকে উঠতেই থাকে সব সময়, নাকি এক সময় আবার নিচে পড়ে যায়। মানে আমি বোঝাতে চাচ্ছি, কোনো বস্তুকে যদি নিচ থেকে উপরে উঠানো হয় এইভাবে, তুমি যত বেগে এখান থেকে উঠানো শুরু করছিলে সেই বেগটাই থাকে নাকি বেগ কমতে থাকে।
যত উপরে ওঠে বেগ তত কমে না। ধরো এখানে তুমি 100 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করছিলে, এই জায়গাতে যখন বস্তুটা আসবে তখন বস্তুর বেগ কত হবে? 100 থাকবে নাকি কমবে নাকি বাড়বে? অবশ্যই কমবে। বস্তু উপরে উঠলে বেগ কমে, আরও উপরে উঠলে বেগ কমে, এরকম কমতে কমতে একদম কমে যাওয়া মানে শূন্য হয়ে যাওয়া। ঠিক আছে, তাহলে এখানে যখন বস্তুর বেগ শূন্য হবে তখন বস্তুটা আর উপরে উঠবে না, তখন কি হবে? বস্তুটা আবার নিচের দিকে পড়ে যাবে। তাহলে এই যে পর্যন্ত উঠলো এটা না সর্বোচ্চ উচ্চতা, তাহলে সর্বোচ্চ উচ্চতায় বেগের মান কত হয়? শূন্য হয়। তাহলে এখানে প্রশ্নে বলেছে একটি বস্তু মুক্তভাবে উপরে নিক্ষেপ করা হলে তার সর্বোচ্চ বিন্দুতে গতি কত হবে? গতির মান হবে শূন্য। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হবে শূন্য। এরপরে দেখো 10 দাগে বলেছে কি, মুক্তভাবে পড়ে যাওয়া কোনো বস্তুর ত্বরণ কত? মুক্তভাবে পড়ে যাওয়া বস্তুর ত্বরণ কিন্তু 9.8 ms/2, এটা হবে অ্যান্সার। ঠিক আছে, তারপরে দেখো 11 দাগে কি লেখা আছে, ভূপৃষ্ঠ থেকে একটি বস্তু মুক্তভাবে নিচে পড়তে থাকলে তার গতি, ভূপৃষ্ঠ থেকে একটি বস্তু মুক্তভাবে পড়বে না, ভূপৃষ্ঠ থেকে না, উপর থেকে হবে, এটা জায়গায় ভুল লিখেছে, ভূপৃষ্ঠ থেকে না, উপর থেকে একটি বস্তু মুক্তভাবে নিচে পড়তে থাকলে তার গতি কি হবে? তার গতি কি বাড়ে না? উপর থেকে কোনো কিছু নিচের দিকে পড়ে গেলে তার বেগ বাড়তে থাকে। তাহলে ধ্রুবক থাকে মানে কি? সেম থাকে, এই কথাটা ভুল, এটা হবে না। হ্রাস পায় না, বৃদ্ধি পায়, এটা হবে অ্যান্সার। আর প্রথমে বৃদ্ধি পরে হ্রাস, এটা হয় না, একদম বৃদ্ধি পেতেই থাকবে। তারপরে দেখো মহাশূন্যে যেখানে মধ্যাকর্ষণ বল নেই কোনো বস্তু মুক্তভাবে ছেড়ে দিলে সেটির গতি কেমন হবে? মহাশূন্যে কোনো বায়ু নেই, আর ওখানে কি হবে? মহাশূন্যে কোনো অভিকর্ষ বলও কাজ করে না, তাহলে কেউ ওকে টানবেই না। এই যে মধ্যাকর্ষণ বল নেই মানে কি? কেউ ওকে টানছে না, তার মানে ওই বস্তুটাও যে জায়গায় ছিল সেখানেই থাকবে। তাহলে ধীরে ধীরে পড়বে না, কারণ কি? এখানে মধ্যাকর্ষণ বল নেই মানে কি? পৃথিবী তাকে টানছে না। ত্বরিত মানে কি? বেগ বাড়বে না, একই অবস্থায় ভেসে থাকবে, এটা হবে। কারণ কি? ওখানে কোনো অভিকর্ষ বল নেই। মধ্যাকর্ষণ বল মানেই অভিকর্ষ বল, এখানে অভিকর্ষ বল নেই। ঠিক আছে, তাহলে এই প্রশ্নের অ্যান্সার হবে একই অবস্থায় ভেসে থাকবে। তারপরে খেয়াল করো ভূপৃষ্ঠ থেকে নির্দিষ্ট উচ্চতায় থাকা দুটি বস্তু একই ভর, একটির ভর বেশি অন্যটির ভর কম, যদি একই সাথে ছেড়ে দেওয়া হয় তাহলে কি হবে? এটা কিন্তু গ্যালিলিওর প্রথম সূত্র। আমরা ক্লাস 8-এ থাকাকালেও কিন্তু এরকম একটা উদাহরণ পড়ছিলাম। গ্যালিলিওর প্রথম সূত্র কি? বিনা বাধায় মুক্তভাবে পড়ন্ত বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে। এখানে ভর কোনো ম্যাটার না, অর্থাৎ যেখানে কোনো বায়ু থাকবে না এরকম জায়গা থেকে যদি তুমি 10 তলা বিল্ডিং থেকে একটা ইট আর একটা কলম ফেলে দাও, তাহলে তোমার বিশ্বাস করতে হবে দুইটাই একসাথে মাটিতে পড়বে। মূলত আমরা বাস্তবে কিন্তু সেটা দেখি না, আমরা দেখি কি? আমরা দেখি ইটটা আগে পড়ে যাচ্ছে। এর কারণ কি জানো? ইটটার mgর পরিমাণ বেশি, বাতাস ইটটাকে বাধা কম দিতে পারে, মূলত বাতাস থাকে বলে এই ঘটনাটা ঘটে। কিন্তু বায়ুশূন্য কোনো স্থানে যদি দুইটা জিনিস একসাথে ফেলা হয় তাহলে এখানে ভর কোনো ম্যাটার করে না, দুইটা জিনিসই একসাথে মাটিতে পড়বে। এটা গ্যালিলিওর প্রথম সূত্র, এটা কিন্তু উনি প্রমাণও করেছে। ঠিক আছে, তাহলে ভর যাই হোক একই জায়গা থেকে ছেড়ে দিলে দুইটা বস্তু একই সাথে ভূমিতে পতিত হবে। তাহলে এখানে প্রথম অপশনে লেখা আছে ভারী বস্তুটা আগে পড়বে, এটা না, ভুল কথা। যেটা বাস্তবে হয়, আমরা দেখি ভারী বস্তুটা আগে পড়েছে, কিন্তু এটা হবে না। ঠিক আছে, হালকা বস্তুটা আগে পড়বে, এটাও হবে না। উভয় বস্তু একসাথে পড়বে, এটা হবে। তারপর হালকা বস্তু নিচে থাকবে, এটাও হবে না। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হবে উভয় বস্তু একই সাথে মাটিতে পড়বে। ঠিক আছে, তারপরে দেখো 14 দাগ, যদি কোনো বস্তু 20 মিটার পূর্ব দিকে তারপর 15 মিটার পশ্চিম দিকে যায় তবে তার সরণ কত হবে? তাহলে প্রথমে কি দিক একই ফেলতে হবে। এখানে মনে করো এটা হলো পূর্ব দিক, এটা হলো পশ্চিম দিক, আর এই হলো নির্দিষ্ট স্থান, এখান থেকে যাত্রা শুরু করেছে। প্রথমে লেখা আছে দেখো, যদি কোনো বস্তু 20 মিটার পূর্ব দিকে, তাহলে এখান থেকে এইদিকে সে 20 মিটার গেছে এই পজিশন পর্যন্ত, এইটুকু পথ হলো 20 মিটার। এখানে যাওয়ার পর কি করেছে? আবার এখানে যাওয়ার পরে 15 মিটার পশ্চিম দিকে চলে এসেছে, মানে আবার এখান থেকে সে পশ্চিম দিক তো এইদিকে, তাহলে প্রথমে সে এইদিকে গেছে 20 মিটার, তারপরে এখান থেকে সে 15 মিটার এই পর্যন্ত, মানে 15 মিটার এই দিক চলে এসেছে, পশ্চিম দিক চলে এসেছে। তাহলে এই জায়গাতে এখন মানুষটা দাঁড়ায় আছে। ফার্স্টে কোথায় ছিল? এইখানে ছিল। তাহলে এখান থেকে 20 মিটার সেই দিকে গেছে, এই পজিশন থেকে সে আবার 15 মিটার ব্যাক করেছে, এইটুকু 15। তাহলে তার আদি অবস্থান কোথায় ছিল? এই পজিশনটা তার আদি অবস্থান, আর এই পজিশনটা তার শেষ অবস্থান। এটা তাহলে আদি থেকে শেষের দূরত্ব থাকছে না 5 মিটার,
তাহলে এই প্রশ্নটার অ্যান্সার হবে 5 মিটার। তাহলে এটা কোন দিকে 5 মিটার? তার এই দেখো এই যে 5 মিটার আমরা পাচ্ছি, তার মেন স্থান তো এখানে ছিল প্রথম। এখান থেকে সে 5 মিটার কোন দিকে সরিয়ে আছে? পূর্ব দিকে নাকি পশ্চিম দিকে? 5 মিটার সে সরিয়ে আছে, ঠিক আছে, কিন্তু কার দিক, কোন দিকের দিকে? অ্যান্সার না পূর্ব দিকে 5 মিটার সরে আছে। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হবে পূর্ব দিকে 5 মিটার, যেটা প্রথমেই আছে 5 মিটার পূর্ব দিকে। ঠিক আছে, তারপরের প্রশ্ন দেখো, কোন পরিস্থিতিতে সরণ ও অতিক্রান্ত পথ সমান হয়? আমরা তো জানি যে আসলে এই জায়গা থেকে যাত্রা শুরু করলে এইভাবে এইভাবে মানে মনে করে একজন মানুষ বা কোনো গাড়ি ঘোড়া এইভাবে চলে সে এখান থেকে এইদিকে গেছে, তারপর এখান থেকে এইদিকে গেছে, তারপর এখান থেকে এইদিকে গেছে, তারপর এখান থেকে এইদিকে গেছে। এটা মনে করো 2 মিটার, এটা মনে করো 1 মিটার, এটা 3 মিটার, এটা 5 মিটার, এই জায়গায় এসে দাঁড়াইছে। তাহলে এই লোকটা মোট চলাচল করেছে কত মিটার? এই লোকটা মোট চলাচল করেছে 2 মিটার আর 1 মিটার, 3 মিটার আর 3 6 আর 5 11 মিটার চলাচল করেছে। এই টোটাল যতটুকু চলাচল করেছে এইটা হলো দূরত্ব। দূরত্ব মানে মোট চলাচল, যেটা হলো 11 মিটার। আর যদি আমরা সরণ জিজ্ঞাসা করতাম তাহলে বলতাম কি যে লোকটা ফার্স্টে কোথায় ছিল আর লাস্টে কোথায় আছে। এই ফার্স্ট টু লাস্ট এইটুকু কত দূর, এইটুকুর লম্ব দূরত্ব বা সরাসরি দূরত্বটাই হবে সরণ। আমরা ধরে নিলাম এইটুকুর মান হলো 4 মিটার। তাহলে এই লোকটা আদি অবস্থান থেকে শেষ অবস্থানে মোটে 4 মিটার সরে গেছে। তাহলে কোন পথ দিয়ে ঘোরাঘুরি করে গেছে সেটা হলো তার দূরত্ব, কিন্তু সরাসরি কতটুকু জায়গা পরিবর্তন করেছে সরাসরি, সেটা হলো তার সরণ। তাহলে এখানে সরণ হবে 4 মিটার। তাহলে আমরা বুঝলাম সরণ মানে সরাসরি দূরত্ব, আর দূরত্ব সরাসরি লম্ব দূরত্ব, আর দূরত্ব মানে হলো মোট চলাচল। ঠিক আছে, এখন এই দুইটা সেম অ্যান্সার হতে হবে কোন ক্ষেত্রে? যদি এরকম হয় তাহলে না হবে, বস্তু এখান থেকে যাত্রা শুরু করেছে, সে ঠিক এইভাবে সোজা পথ চললে এই জায়গায় এসে দাঁড়াইছে। তাহলে ফার্স্টে এখানে ছিল, লাস্টে এখানে এসে দাঁড়াইছে সোজা পথে। তাহলে এইটুকুই না সে চলাচল করেছে, আর চলাচলকে আমরা কি বলি? দূরত্ব। যদি সে সোজা চলে আর কি, তাই জন্যই বলছি। তাহলে সোজা চললে এইটুকু তার সরণ, আবার সরাসরি দূরত্ব, সোজা চললে এইটুকু তার দূরত্ব, আবার সোজাসুজি চলেছে বিধায় এইটুকু তার সরণও হবে। তাহলে এখানে সরণের মানও যা হবে দূরত্বের মানও তাই হবে। কি কারণে হচ্ছে? যেহেতু সোজা পথ চলেছে। কিন্তু যদি লোকটা এরকমভাবে এই সোজা যে একটু বাঁকতো এইভাবে, তাহলে দেখো এখান থেকে এই যে টোটাল যে চলাচল সোজা তারপরে বেঁকা, এটা কিন্তু তার দূরত্ব। কিন্তু এখান থেকে একদম সোজাসুজি যদি দূরত্ব হতো, এখান থেকে সোজাসুজি লম্ব দূরত্ব, তাহলে সেটা সরণ। তাহলে কখন সরণ ও দূরত্ব সমান হচ্ছে? যখন সে একদম সোজা পথে চলছে। তাহলে এখানে অ্যান্সার হবে কি? বস্তুর গতি বক্ররেখায় হলে হবে না, বস্তু যদি সরলরেখায় একই দিকে চলে তাহলে হবে, এটা হবে আচ্ছা। ঠিক আছে, তারপরে দেখো ষোলো দাগে কি লেখা আছে? একটি বস্তু 10 সেকেন্ডে 50 মিটার সরণ করে, এর গড় বেগ কত? গড় বেগ মানে কি? মোট পথ বাই মোট সময়। তাহলে মোট পথ বাই মোট সময়। তাহলে এখানে মোট পথ কত? 50 মিটার, আর সরণ কত? এই সময় হলো 10 সেকেন্ড। কাটাকাটি করলে 5 থেকে আর একক হয় মিটার পার সেকেন্ড। তাহলে এখানে অ্যান্সার হবে 5 মিটার পার সেকেন্ড, অর্থাৎ প্রথমটা অ্যান্সার হবে। তারপরে দেখো 17 দাগে কি লেখা আছে? একটি বস্তু স্থির অবস্থা থেকে শুরু করে 4 সেকেন্ডে 16 মিটার সরণ করে, এর গড় ত্বরণ কত? গড় ত্বরণ, তাহলে ত্বরণ মানে কি? এর সংজ্ঞা কি? অবস্থান পরিবর্তনের হারকে বেগ বলে। তাহলে এখানে আমরা আগে এ বের করতে পারবো না, আগে আমাদের বের করতে হবে হলো কি? ভি বের করতে হবে। ভি মানে হলো ডিএক্স। আচ্ছা, এই নিয়মে না যাই আমরা হচ্ছে এইভাবে যেতে পারি। স্থির অবস্থা মানে কি? আদিবেগ 0, আর টাইম হলো 4 সেকেন্ড, আর এখানে পথ হলো এস এর মান 16 মিটার। তাহলে কয়টা তথ্য দেওয়া আছে? 3টা। আর জিজ্ঞাসা করেছে কি? ত্বরণ। তাহলে ত্বরণ এই 3টা, আর এ জিজ্ঞাসা করেছে এই 4টা দিয়ে আমাদের কোন সূত্র জানা আছে? এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই সূত্র জানা আছে না? এবার তুমি মান বসাও, এখানে এস এর জায়গায় বসাও 16, আদিবেগ 0, টাইম হলো 4, এর মান কত? এর মান জানতে চাই, আর টাইম হলো 4, যার মাথায় স্কোয়ার আছে। তাহলে 16, এটা 0 হয়ে যাচ্ছে, আর এখানে 16কে 2 দিয়ে ভাগ করলে থাকে 8, আর পাশে এ আছে, এটা ওই পাশে আসলে ভাগ হয়ে যাচ্ছে, অর্থাৎ এর মান পাচ্ছে 2, যেটা প্রথম অপশানে আছে।
এরপরে দেখো 18 দাগে কি লেখা আছে, একটি বস্তু 5 সেকেন্ডে 10 মিটার পূর্ব দিকে, পরবর্তী 5 সেকেন্ডে 10 মিটার পশ্চিম দিকে চলে যায়, বস্তুটির গড় বেগ কত? কোনো সমস্যা নেই, গড় বেগ মানে কি, মোট মানে অতিক্রান্ত মোট পথ বাই সময়, তাই না? তাহলে এখানে একটা ব্যাপার আছে, দিকের কথা বলেছে, তাহলে আমরা কিন্তু এখানে পূর্ব আর এটা পশ্চিম ধরে নিলাম, এই সাইডটা পূর্ব দিক, এটা হলো পশ্চিম দিক, আর এটা হলো আমাদের নির্দিষ্ট স্থান। 5 সেকেন্ডে এদিকে গেছে, 5 সেকেন্ডে যদি এদিকে যাই, 5 সেকেন্ড সে কত মিটার গেছে? 10 মিটার। তাহলে এইটুকু পথ হলো 10 মিটার। তারপরে কি করেছে? তারপরে পরবর্তী 5 সেকেন্ডে 10 মিটার পশ্চিম দিকে এসেছে। ও আচ্ছা, পূর্ব দিকে গেছে 10 মিটার, তারপর এখান থেকে আবার সে ব্যাক করে এই পর্যন্ত আবার এসেছে 10 মিটার। এতে তার টোটাল সময় লেগেছে 5 সেকেন্ড আর 5 সেকেন্ড 10 সেকেন্ড। কিন্তু লোকটার টোটাল স্মরণ হয়েছে কিন্তু শূন্য। দেখো সে যেখানেই ছিল সে কিন্তু আবার চলাচল করে আবার এখানে সে ব্যাক করেছে, তাই না? আর জিজ্ঞাসা করেছিল গড় বেগ। গড় বেগ মানে কি, মোট স্মরণ বাই মোট সময়। মোট স্মরণ কিন্তু শূন্য আর সময় লেগেছে 10, এই দুইটা ভাগ করলে শূন্যই পাই। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হবে শূন্য। কিন্তু এখানে ঝামেলা করতো, যদি প্রশ্নে জিজ্ঞাসা করতো গড় দূরত্ব কত, গড় দূরত্ব, তাইলে কিন্তু চলাচল আসবে। যদি প্রশ্ন পড়তো এরকম গড় দূরত্ব কত, তাহলে গড় দূরত্বের সূত্রে লিখতে হবে মোট দূরত্ব বাই সময়, মোট সময়। কারণ কি জানো, এই যে বেগ তো ভেক্টর রাশি, ভেক্টর রাশি রিলেশন কিন্তু ভেক্টর রাশির সাথে থাকবে, দূরত্বের সাথে না, স্মরণের সাথে থাকবে। তাই বেগের ক্ষেত্রে আমরা স্মরণ বাই সময় লিখবো, আর দূরত্বের ক্ষেত্রে দূরত্ব বাই সময় লিখবো। তাহলে সে দূরত্ব অতিক্রম করেছে, মোট 20 মিটার চলাচল করেছে না, 10 মিটার গেছে প্লাস 10 মিটার এসেছে, আর টাইম লেগেছে টোটাল 10। তাহলে এই ক্ষেত্রে উত্তর হতো 2। তাহলে কিন্তু এটা ঝামেলার প্রশ্ন। যদি তোমার গড় বেগ চাই তাহলে স্মরণ বাই সময়, আর যদি গড় দূরত্ব চাই তাহলে দূরত্ব বাই সময়, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, যেহেতু গড় বেগ চেয়েছে তাহলে এখানে স্মরণ বাই সময়, যার উত্তর আসছে 0। ঠিক আছে, সবাই ভালো থাকো, ধন্যবাদ।